হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আমাদের রেলওয়ে পিওয়াইকিউ সিরিজের আজকে আমরা যে অধ্যায়ের ওপর ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে লাইভ প্রসেস। লাইভ প্রসেসের মধ্যে আজকে আমরা যে পার্টটা করব, এটা দুটো পার্টে ক্লাস করব। আজকের পার্টে আমরা যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো সমস্তটাই প্রাণীদের দেহে যে সমস্ত লাইভ প্রসেসের পার্ট রয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে আজকের ক্লাস হবে। নেক্সট এরপর যে ক্লাস আসবে সেখানে হচ্ছে উদ্ভিদের দেহে যেগুলো হয়, যেমন সালোক সংশ্লেষ হয়, বাষ্পমোচন হয়, উদ্ভিদের দেহের শ্বসন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এর পরের ক্লাসটা হবে। আর আজকের ক্লাসে প্রাণীদের পরিপাক, সার্কুলেশন, রেচন এবং শ্বসন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাই আশা করব সকলে নিশ্চয়ই তোমার প্রস্তুতি আছে কম বেশি এই বিষয়টার ওপর, এবং সেই বিষয়ের ওপর ভিত্তি করে তোমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর করার চেষ্টা করবে। আর দেন তারপর আমি সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা অবশ্যই করে দেবো, যাতে করে তোমার সুবিধা হয়, তুমি যাতে ঠিক মতন ভালোভাবে ক্লাসটা করতে পারো। তো চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তোমার স্ক্রিনে। বলছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট এর পরিপাক সম্পন্ন হয় কোথায়? আমাদের পরিপাকতন্ত্রের যে অংশগুলোর এখানে দিয়েছে, পাকস্থলী দিয়েছে, ক্ষুদ্রান্ত দিয়েছে, বৃহদন্ত দিয়েছে এবং রেকটাম দিয়েছে, এই অংশগুলোর মধ্যে কোথায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর পরিপাক সম্পন্ন হয়? তাহলে আমরা একটু দেখে নিই এর পেছনে কি থিওরিটা রয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। দেখো, আমাদের যদি আমরা ক্ষুদ্রান্ত দেখি, তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে তুমি যে উৎসেচকগুলো পাবে সেগুলো হচ্ছে কি অ্যামাইলেজ, অল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, ইরেপসিন, অ্যামাইনো পেপটাইডেজ, লাইপেজ এবং ল্যাকটেজ, এই সমস্ত উৎসেচকগুলো পাওয়া যায়। তো এই সমস্ত উৎসেচকগুলো কোথায় পাওয়া যায়? এই সমস্ত প্রত্যেকটা উৎসেচক উপস্থিত আছে, এই সমস্ত প্রত্যেকটা উৎসেচক যেখানে উপস্থিত আছে সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে এই সমস্ত উৎসেচক আছে বলেই এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর পরিপাক সম্পন্ন হয় ক্ষুদ্রান্তের মধ্যে। তাহলে আমরা দেখে নিলাম ক্ষুদ্রান্তের মধ্যে এই সমস্ত উৎসেচক আছে এবং এই কারণে ক্ষুদ্রান্তের মধ্যে এগুলোর পরিপাক হয়। দেখো, এখানে মল্টেজ আছে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করে, সুক্রেজ আছে, সুক্রোজকে গ্লুকোজে পরিণত করে, ল্যাকটেজ আছে, ল্যাকটোজকে গ্যালাক্টোজ এবং গ্লুকোজে পরিণত করে, অ্যামাইনো পেপটাইডেজ আছে, যে পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, ইরেপসিন আছে, সে পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, এবং লাইপেজ আছে, যে ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। অর্থাৎ আমরা দেখতে পেলাম গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট প্রত্যেকটা পরিপাক করার জন্য যে সমস্ত উৎসেচকের প্রয়োজন তার প্রত্যেকটাই উপস্থিত রয়েছে কোথায়? আমাদের ক্ষুদ্রান্তে। সেই জন্য ক্ষুদ্রান্তে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের সম্পূর্ণ খাদ্যের পরিপাক সম্পন্ন হয় আমাদের এই ক্ষুদ্রান্তের মধ্যে। নেক্সট আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেন। বলছে নিম্নলিখিত কোন লালারসে উপস্থিত উৎসেচকটি শ্বেতসারের মতো জটিল অণু ভেঙে সরল অণুতে পরিণত করে? তাহলে এখানে আমাদের জানতে হবে যে লালারসের মধ্যে উপস্থিত থাকা কোন উৎসেচকটি এই কাজটা করে থাকে। তাহলে আমরা যদি দেখি, আমাদের যদি এখানে আমরা দেখে থাকি, তাহলে আমাদের লালারসের মধ্যে দেখো এই অ্যামাইলেজ নামক উৎসেচক রয়েছে, তাছাড়া টায়ালিন থাকে, ভল্টেজ থাকে, এগুলো থাকে। এছাড়া মিউসিন এবং লাইসোজোম থাকে, যারা জীবাণু ধ্বংস করা, খাদ্যদ্রব্যকে মোল্ডে পরিণত করার কাজটা করে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের খাদ্য পরিপাককারী যে উৎসেচক আছে সেটা হচ্ছে কি অ্যামাইলেজ। তাই জন্যে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অ্যামাইলেজ, যেটা কি করে শ্বেতসারকে মতন জটিল খাদ্য অণুকে ভেঙে সরল খাদ্যে পরিণত করার কাজটা করে থাকে। তো এখানে আমাদের লালাগ্রন্থির যে সমস্ত উৎসেচকগুলো বলা আছে, এখানে লাইসোজোম আছে, খাদ্যবস্তুকে ব্যাকটেরিয়া ধ্বংসের কাজটা করে থাকে। লালারসে মিশ্রিত খাদ্যকে বলা হয় বোলাস বলা হয়। ঠিক আছে, আমাদের তিন জোড়া খাদ্য লালাগ্রন্থি রয়েছে, তার মধ্যে রয়েছে প্যারোটিড গ্রন্থি, সাবম্যাক্সিলারি গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তো এই ধরনের তিন জোড়া আমাদের কি রয়েছে? আমাদের লালাগ্রন্থি এখানে উপস্থিত রয়েছে। নেক্সট বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফ্যাট জাতীয় খাদ্যের ইমালসিফিকেশন ঘটায়? তাহলে ফ্যাট জাতীয় খাদ্যের ইমালসিফিকেশন ঘটানোর সঙ্গে কে যুক্ত রয়েছে? আমরা যদি দেখি তাহলে দেখো, ফ্যাট জাতীয় খাদ্যের ইমালসিফিকেশন যে প্রক্রিয়া সেটা কোথায় সম্পন্ন হয়? সেটা কিন্তু সম্পন্ন হয় আমাদের ক্ষুদ্রান্তে। এবার ক্ষুদ্রান্তে এটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়? সেটা সম্পন্ন হয় পিত্ত লবণের মাধ্যমে। তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, পিত্ত লবণ। আমরা যদি এখানে এবার দেখে নিই পিত্ত লবণ সম্পর্কে বিভিন্ন বিষয়, তাহলে সেটা হচ্ছে পিত্তরস, সেটা হচ্ছে সামান্য ক্ষারধর্মী এবং তিক্ত স্বাদযুক্ত হয়ে থাকে, যকৃতে সংশ্লেষিত হয় এবং পিত্তাশয়ে এসে সেটা সঞ্চিত হয়, পিত্তনালীর মাধ্যমে ক্ষুদ্রান্তের ডিওডেনামে প্রবেশ করে,
পিত্তরসে কোনো পরিপাককারী উৎসেচক উপস্থিত থাকে না। পিত্ত লবণ সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট এইগুলো থাকে পিত্ত লবণের মধ্যে। এছাড়া পিত্তের মধ্যে বিলিরুবিন এবং বিলিভার্ডিন এই সমস্ত রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। পিত্ত কী করে? ফ্যাট জাতীয় খাদ্যের সঙ্গে মিশে গিয়ে ইমালসিফিকেশন গঠন করে, মানে ইমালসিফিকেশন ঘটায়। তার ফলে কি হচ্ছে, ফ্যাট পরিপাককারী যে সমস্ত উৎসেচকগুলো আছে সেগুলো দিয়ে খাদ্য মধ্যে থাকা ফ্যাট জাতীয় খাদ্য তার উপর রিয়াকশনটা ভালোভাবে হয়, এর ফলে ফ্যাটের পরিপাকটা ভালোভাবে হয়। অর্থাৎ ফ্যাট পরিপাককারী লাইপেজ উৎসেচক সে কিন্তু ভালোভাবে কাজ করতে পারে, ফ্যাটের সংস্পর্শে আসতে পারে এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে সেটা পরিণত করতে পারে। তো এই হচ্ছে আমাদের বিষয়, যেটা মনে রাখতে হবে, ইমালসিফিকেশন সেটা করতে পিত্ত লবণ সাহায্য করে। নেক্সট বলছে, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কার দীর্ঘ ক্ষুদ্রান্ত উপস্থিত থাকবে? তাহলে ক্ষুদ্রান্ত কার দীর্ঘ উপস্থিত থাকবে সেই বিষয়টাকে আমরা একটু দেখে নিই। আমরা অ্যাকর্ডিং টু এনসিইআরটি যদি যাই, এটা এনসিইআরটির বইতে লেখা রয়েছে যে the length of the small intestine differ in various animal depending on their food they eat। অর্থাৎ বিভিন্ন প্রাণী কি ধরনের খাবার খায় তার উপর ভিত্তি করে তাদের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য নির্ভর করে। হার্বিভোরাস মানে হচ্ছে যারা তৃণভোজী প্রাণী, ইটিং গ্রাস, নিড এ লঙ্গার স্মল ইন্টেস্টিন টু অ্যালাউ দি সেলুলোজ টু বি ডাইজেস্ট। অর্থাৎ যারা তৃণভোজী প্রাণী, যারা ঘাস বিচুলি এই জাতীয় খাদ্য খাবার খায়, গাছপাতা পাতাপুক্ত খায়, তাদের ওই সমস্ত জিনিসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সেলুলোজ আছে, আর এই সেলুলোজ ডাইজেস্টের জন্য অনেকটা বেশি সময় লাগে। সেই কারণের জন্য এদের যে ক্ষুদ্রান্ত হয় সেটা অনেক বেশি দীর্ঘ হয়। কিন্তু যারা মিট খায়, অর্থাৎ মাংসচী প্রাণী যারা মাংস খায়, সেটা ডাইজেস্ট হওয়া অনেক বেশি সহজ হয়। সেই কারণে যারা ক্যার্নিভোরাস তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য ছোট হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা তৃণভোজী তাদের ক্ষুদ্রান্ত দীর্ঘ হবে। তাহলে এখানে আমাদের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে গরু হচ্ছে তৃণভোজী প্রাণী, তাই গরুর ক্ষুদ্রান্ত সবচাইতে বেশি দীর্ঘ হবে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে কেবলমাত্র 10টি ইনসিজর থাকে। ইনসিজর থাকে, তাহলে মানুষের মুখে কতগুলি ইনসিজর থাকে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে দেখো, আমরা যদি এখানে যদি দেখি তাহলে আমাদের প্রত্যেক অর্ধেক চোয়ালে কটা করে ইনসিজর আছে? দুটো ইনসিজর আছে, একটা কেনাইন আছে, দুটো প্রিমোলার আছে, তিনটে মোলার আছে। অর্থাৎ আমাদের চোয়াল, ওপরের চোয়াল নিচের চোয়াল, প্রত্যেকটা চোয়ালে 16টি করে দাঁত আছে। এবার নিচের চোয়াল বা উপরের চোয়াল যে কোনো একটা চোয়ালের অর্ধেক পোর্শনটা নাও, সেই অর্ধেক পোর্শনের মধ্যে তুমি দুটো ইনসিজার পাবে, একটা কেনাইন পাবে, দুটো প্রিমোলার পাবে, একটা মোলার পাবে। এই হচ্ছে 8খানা দাঁত পাবে। তাহলে এই 8খানা দাঁতের মধ্যে তোমাকে বলেছে ইনসিজারের সংখ্যা কত। তাহলে ইনসিজারের সংখ্যা কত হবে? অর্ধেক চোয়ালে দুটো থাকে, তাহলে নিচের চোয়ালে কটা থাকবে? 4টে। আর ওপরের চোয়ালে কটা থাকবে? 4টে। তাহলে 4টে 4টে মোট কটা হলো? 8খানা। তাহলে আমাদের সঠিক উত্তর কি দাঁড়ালো? আমাদের সঠিক উত্তর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মোট 8খানা ইনসিজর থাকবে আমাদের। তাই অপশান বি 8 এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আঙুলের মতন অংশ যা ক্ষুদ্রান্তের শোষণের ক্ষেত্রফল বৃদ্ধি করে? তাহলে ক্ষুদ্রান্তের শোষণের ক্ষেত্রফল বৃদ্ধি করে আঙুলের মতন যে প্রবৃদ্ধি, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে ভিল্লি বলা হয়। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে ভিল্লি বলা হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিল্লি, যেটা ক্ষুদ্রান্তের মধ্যে এইভাবে রয়েছে। এগুলো কি করে? খাদ্য শোষণের যে অংশ তার ক্ষেত্রফলটা বৃদ্ধি করে। ক্ষুদ্রান্তে অবস্থিত জেজুন্নাম এবং ইলিয়ামের ভিতর অবস্থিত ভিলাইয়ের মাধ্যমেই খাদ্যবস্তু শোষণের প্রক্রিয়াটা চলতে থাকে। এখানে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড রক্ত দ্বারা শোষিত হয়ে বাহিত হয়, কিন্তু ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল লসিকা দ্বারা বাহিত এবং শোষিত হয়। ক্ষুদ্রান্তে যে সমস্ত পদার্থগুলোর শোষণ হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ। খনিজ পদার্থের মধ্যে এগুলো বাদ দিয়ে, এবং ভিটামিনের মধ্যে ভিটামিন কে ছাড়া বাদ বাকিগুলো। আর বৃহদন্তের মধ্যে যেগুলো শোষিত হয় খুব ইম্পর্টেন্ট, জল, খনিজ পদার্থ, তার মধ্যে ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম আর ভিটামিন কে, এইগুলো কিন্তু বৃহদন্তে শোষিত হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি, নিম্নলিখিত কোন অংশটি পিত্তরস ক্ষরণ করে? তাহলে পিত্তরস ক্ষরণ করে কে? আমরা বলেছি পিত্তরস ক্ষরণ করে এবং উৎপন্ন হয় যকৃতে, সেটা সঞ্চিত হয় পিত্তথলিতে। তারপর পিত্তথলি থেকে যখন যেমন প্রয়োজন সেই মোতাবেক সেটা বাইরে বেরিয়ে এসে ক্ষুদ্রান্তে যায়, এবং ক্ষুদ্রান্তে গিয়ে ফ্যাট জাতীয় খাদ্যের ইমালসিফিকেশন করিয়ে সেটাকে তার ফ্যাট পরিপাককারী উৎসেচক দ্বারা পরিপাকের সাহায্য করার কাজটা করে থাকে।
তাহলে আমাদের সঠিক উত্তর অপশন সি যকৃৎ হয়ে যাবে। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, বলছে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর ড্যাশে পরিণত হয়। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য যখন পরিপাক হয় তারপর সেটা কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। কারণ প্রোটিন তৈরি করে হয় কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য ভাঙলে কি হবে? অ্যামাইনো অ্যাসিড পরিণত হবে। ফ্যাট ভেঙে কিসে পরিণত হবে? ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে। এগুলোকে মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের পরিপাক করতে পারে না? তাহলে মানুষ কোনটার পরিপাক করতে পারে না? তাহলে মানুষ যে জিনিসটার পরিপাক করতে পারে না সেটা কি? মানুষ গ্লুকোজ পরিপাক করতে পারে, গ্লাইকোজেনের পরিপাক হয়, অ্যামাইনো অ্যাসিডের পরিপাক হয়, কিন্তু সেলুলোজের পরিপাক মানুষের হয় না। যদি মানুষ সেলুলোজ পরিপাক করতে পারতো তাহলে মানুষের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য ওই তৃণভোজী প্রাণীদের মতন দীর্ঘ হতো। তাই মানুষ সেলুলোজ পরিপাক করতে পারে না, তাই জন্যই তো আমরা ঘাস, খড়, বিচুলি এই সমস্ত খাই না। আমরা যে খাবারগুলো খাই সেগুলো ওই টাইপের খাবার না, অন্য ধরনের খাবার খাই, কারণ যার মধ্যে সেলুলোজ নেই সেই ধরনের খাবার আমরা সাধারণত গ্রহণ করি। নেক্সট, মানুষের মুখের পিএইচ এর মান ড্যাশের কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়ে যায়। তাহলে আমাদের মুখের পিএইচ এর মান কতর কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়? সেটার উত্তর যেটা হবে, সেই পিএইচ এর মান সেটা যদি 5.5 এর কম হয়ে যায় তাহলেই আমাদের দাঁতের ক্ষয় হয়। বিষয়টা কি হয়, এই যে আমাদের দাঁতের মধ্যে আমরা যখন খাবার খাই সেই খাবারের অংশগুলো আমাদের দাঁতের মধ্যে আটকে যায়। এবার সেই খাবারের অংশগুলো যখন দাঁতের মধ্যে আটকে যায় তখন যখন তুমি ভালো করে পরিষ্কার না করছো তখন সেই খাবার অংশগুলোর মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া তৈরি হয়। ব্যাকটেরিয়া যখন তৈরি হয় তখন সেই ব্যাকটেরিয়া তৈরি হওয়ার ফলে সেখানে কি হয়? অ্যাসিডিটি বাড়তে থাকে, অর্থাৎ পিএইচ এর মান ক্রমশ কমতে থাকে। যখন এটা কমতে কমতে 5.5 এর নিচে চলে যায় তখন কি হয়? তখন ওই অ্যাসিড দাঁতের ক্ষয় করতে শুরু করে। এই জন্যে আমাদের ভালো করে দাঁত মাজা প্রয়োজন, এবং সেই সঙ্গে তোমার যে যেটার মাধ্যমে পেস্টের মাধ্যমে তুমি দাঁত মাজছো সেই পেস্টের পিএইচ কিন্তু অবশ্যই 7 থেকে বেশি হওয়া উচিত, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির হওয়া উচিত, যাতে মুখের ভিতর তৈরি হওয়া অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে। তাই জন্যে অপশন ডি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে, মানুষের মতো প্রাণীদের দেহে কেন, মানুষের মতন যে সমস্ত প্রাণী আছে তাদের দেহে কেন অক্সিজেনযুক্ত রক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পৃথকভাবে থাকে? তার কারণটা কি? যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আলাদাভাবে থাকে, কারণ আমরা জানি আমাদের দেহের যে শিরাগুলো রয়েছে তারা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী যেগুলো রয়েছে সেগুলো অক্সিজেন যুক্ত রক্ত কে পরিবহন করে। তাহলে এই যে দুটো আলাদা সিস্টেমের মধ্যে দিয়ে রক্ত পরিবাহিত হয় তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হচ্ছে যে আমাদের শরীরের তাপমাত্রাকে স্থির রাখতে সাহায্য করে। এইভাবে পরিবাহিত হওয়ার ফলে আমাদের শরীরের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটাকে স্থির রাখতে সাহায্য করে। সেই কারণের জন্য আমাদের দেহে রক্ত আলাদা আলাদাভাবে, অক্সিজেনযুক্ত রক্ত আলাদা, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আলাদাভাবে পরিবাহিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিপাক হওয়া ও শোষিত ফ্যাট ক্ষুদ্রান্তে বহন করে, ক্ষুদ্রান্ত থেকে পরিবহন করে? তাহলে কোন পদার্থটি পরিপাক হওয়া এবং শোষিত ফ্যাট ক্ষুদ্রান্ত থেকে পরিবহন করে? দেখে নি আমাদের এনসিআরটি কি বলছে। এনসিআরটি বলছে লিম্ফ, মানে যেটাকে বলা হয় বাংলায় লসিকা, লসিকা, লসিকা বা লিম্ফ, সে কি করে? digested and absorb fat from intestine and drain excess fluid from the extracellular space back to the into the blood. তাহলে কে পরিবহন করার কাজ করছে ইন্টেস্টিন থেকে? সেটা হচ্ছে লসিকা বা লিম্ফ। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, লসিকা বা লিম্ফ, সে কিন্তু এই কাজটা করছে। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, বলছে শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন কোথায় উপস্থিত থাকে? তাহলে শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন এটা উপস্থিত থাকে, কে বলতো অক্সিজেন পরিবহনের কাজ করে? লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকা যখন অক্সিজেন পরিবহনের কাজ করে কিভাবে করে? এই হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গিয়ে তো পরিবহন করে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লোহিত রক্তকণিকা যে হিমোগ্লোবিন যুক্ত হিমোগ্লোবিন উপস্থিত থাকে তাই জন্য সে কি করে? সে অক্সিজেন পরিবহন করতে পারে। তাহলে এখানে সেটাই বলে দেওয়া হয়েছে যে এর আকার কি হয়? গোলাকার দ্বি অবতল, ছবিটা দেখতে পাচ্ছ গোলাকার দ্বি অবতল। পুরুষের ক্ষেত্রে পরিমাণ, স্ত্রীর ক্ষেত্রে পরিমাণ দেওয়া আছে। উৎস কোথায়? ভ্রূণ অবস্থায় পিলহা এবং জন্মের পর অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে। এর উপস্থিত কতদিন থাকে জীবনকাল? 120 দিন। এদের নিউক্লিয়াস থাকে না, আর এর মধ্যে কি হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ উপস্থিত থাকে, এবং এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এগুলো পরিবহনের কাজটা করে থাকে।
নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? তাহলে সর্বজনীন দাতা বলা হয় কাকে? সেটা হচ্ছে ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়ে থাকে। এই যে রক্তের শ্রেণীবিভাগ, এটা কে করেন? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, তিনি রক্তের শ্রেণীবিভাগ করেন। লোহিত রক্তকণিকার পর্দায় উপস্থিত দু ধরনের অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তকে 4টে শ্রেণীতে ভাগ করা যায়। অ্যান্টিজেন, এই যে এগুলো হচ্ছে অ্যান্টিজেন, কি উপস্থিত থাকে? এ উপস্থিত থাকে, বি উপস্থিত থাকে। যদি এ উপস্থিত থাকে তাকে এ গ্রুপের রক্ত বলা হয়, যাদের অ্যান্টিজেন বি উপস্থিত থাকে তাদেরকে বি গ্রুপের রক্ত বলা হয়, যাদের এ বি দুটোই উপস্থিত থাকে তাদের এ বি গ্রুপের রক্ত বলা হয়, আর যাদের কোনো অ্যান্টিজেন থাকে না তাদেরকে ও গ্রুপের রক্ত বলা হয়। এবি গ্রুপকে কি বলা হয়? সর্বজনীন গ্রাহিতা বলা হয়। আর ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা, কারণ ও গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে, আর এবি গ্রুপ সবার থেকে রক্ত গ্রহণ করতে পারে, তাই জন্য ওদেরকে সর্বজনীন দাতা বলা হয়ে থাকে। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, বলছে নিম্নলিখিত কোন রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে প্রবাহিত হয়? তাহলে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত প্রবাহিত হয়। আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, তাহলে এই ডায়াগ্রামটাই, এটা দেখতে পাচ্ছি আমাদের হার্ট, আর এটা আমাদের দেখতে পাচ্ছি লাং। তাহলে আমাদের দেখো এই হার্ট যে রয়েছে, এই হার্টের থেকে দেখো এই যে এটার মাধ্যমে দেখো রক্ত কোথায় যাচ্ছে? আমাদের ফুসফুসে যাচ্ছে, তাই তো? হৃৎপিণ্ড থেকে দেখো এটার মাধ্যমে কোথায় যাচ্ছে? আমাদের ফুসফুসে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয়, এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে ফুসফুসীয়, এটাকে বলা হয় ফুসফুসীয় ধমনী, এটাকে বলা হয় ফুসফুসীয় ধমনী, যার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে কোথায় যাচ্ছে? হার্টে যাচ্ছে। আর এই পাশে তুমি যেটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফুসফুসীয় শিরা, যেটার মাধ্যমে তোমার ফুসফুস থেকে হৃৎপিণ্ডে দেখো রক্ত আসছে, এটার মাধ্যমে দেখো ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত আসছে, এটাকে বলা হয় ফুসফুস। এই যে ফুসফুসীয় ধমনী, এ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর এ কি করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মহাধমনী, মহাধমনী, এটাকে বলা হয় মহাধমনী। যে কি করছে? হৃৎপিণ্ড থেকে রক্ত আমাদের দেহের প্রত্যেকটা অংশে পৌঁছে দিচ্ছে কি? অক্সিজেন যুক্ত রক্তকে। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ, এই ওপর দিকে যেটা উঠে এসছে, যেটা, এটা আমাদের দেহের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত নিয়ে এসে হৃৎপিণ্ডে ঢোকাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে মহাশিরা, এটাকে বলা হয় মহাশিরা। যেটা উপর দিক থেকে আসে তাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, আর নিচের দিক থেকে যেটা আসে সেটাকে বলা হয় নিম্ন মহাশিরা। ঠিক আছে, মহাশিরা, এটাকে বলা হয় শিরা। তাহলে এই অংশগুলো সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে প্রবাহিত হয় কিসের মাধ্যমে? সেটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। তো আমাদের এই সমস্ত ব্যাচগুলোতে ভর্তি প্রক্রিয়া চলছে, যাদের প্রয়োজন আছে তারা এই সমস্ত ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। এছাড়া যারা কেবলমাত্র এনসিইআরটির ক্লাস করতে চাও, শুধুমাত্র যাদের মনে হয় এনসিইআরটির বইটুকু পড়লেই যথেষ্ট, তাদের জন্য এই ব্যাচটা আছে লক্ষ্যভেদ ব্যাচ, যে ব্যাচটাই কেবলমাত্র এনসিইআরটির বুকটা পড়ানো হচ্ছে লাইন বাই লাইন, এবং তার পাশাপাশি এনসিইআরটি এক্সাম্পলারের যে সমস্ত কোশ্চেন আছে এবং এনসিইআরটির বইয়ের মধ্যে যে সমস্ত নিউমেরিক্যাল আছে তার সবটাকেই সলভ করে দেওয়া হবে এই লক্ষ্যভেদ ব্যাচের মাধ্যমে। যাদের প্রয়োজন আছে তারা এই ব্যাচটাতে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়া যাদের লাইভ ব্যাচের প্রয়োজন নেই, যারা রেকর্ডেড ক্লাস করতে চাও, তাদের জন্য এই সমস্ত রেকর্ডেড ব্যাচগুলো রয়েছে। তো যাদের প্রয়োজন আছে তারা এই সমস্ত রেকর্ডেড ব্যাচে যুক্ত হয়ে গিয়ে তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। আর এই সমস্ত কিছু ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, সেটা আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমি, যেটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে ডিজিটাল পড়াশোনা একাডেমি। সেই অ্যাপ্লিকেশনে গিয়ে তুমি তোমার পছন্দ মতন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। বেশ কিছু ব্যাচে কিন্তু 30% ডিসকাউন্ট অফার চলছে, আর যেগুলোতে অফার নেই সেগুলো ওখানে লেখাই আছে প্রাইস। যার যেমন প্রয়োজন সেই মোতাবেক ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো এবং নিজের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে চলো। তার কারণ এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কাট অফ অনেক হাই আসছে, আর এই হাই কাট অফকে বিট করতে গেলে পারে একটাই জিনিস তোমাকে করতে হবে, প্রিপারেশন ভালোভাবে করতে হবে। তাছাড়া কিন্তু এই হাই কাট অফকে কোনোভাবে বিট তুমি কিন্তু করতে পারবে না। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, বলছে নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কাদের দেহে রক্ত প্রত্যেক হৃদচক্রের সময় 2বার হৃৎপিণ্ডে প্রবেশ করে? তাহলে তুমি যদি দেখো আমাদের মানুষের ক্ষেত্রে দেখো 4টে চেম্বার বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে,
এখানে তুমি যদি দেখে থাকো তাহলে দেখো রক্ত কি হচ্ছে আমাদের দেহের ক্ষেত্রে, দেখো রক্ত কি হচ্ছে, এই যে শিরা মহাশিরা তার মাধ্যমে রক্ত এসে প্রবেশ করছে কোথায়, তোমার এখানে অলিন্দে, ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে সেই রক্ত কোথায় আসছে, ডান নিলয়ে, তারপর সেই রক্ত কোথায় যাচ্ছে, ডান নিলয় থেকে চলে যাচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনীর মাধ্যমে আমাদের ফুসফুসের মধ্যে। এবার ফুসফুসে যাওয়ার পর সেই রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে আর অক্সিজেন যুক্ত হচ্ছে, হয়ে সেই অক্সিজেন যুক্ত রক্ত আবার কোথা দিয়ে আসছে, আবার দেখো ফুসফুসীয় শিরার মাধ্যমে ডান নিলয়ে আসছে, সরি ডান অলিন্দ, বাম অলিন্দে আসছে, বাম অলিন্দ থেকে সেই রক্ত কোথায় আসছে, আসছে বাম নিলয়ে, বাম নিলয় থেকে সেই রক্ত কোথায় যাচ্ছে, তোমার মহাধমনীর মাধ্যমে আমাদের দেহের প্রত্যেকটা অংশে চলে যাচ্ছে। তাহলে দেখো আমাদের দেহের কোনো একটা প্রান্ত থেকে রক্ত আসছে তার পিউরিফিকেশনের জন্য, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে এবং অক্সিজেন যুক্ত হওয়ার জন্য, তার জন্য রক্ত যখন আসছে তখন দেখো সেই রক্ত এসে আমাদের দেহের মধ্যে দিয়ে, দেহের প্রান্ত থেকে এসে প্রথমে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, হৃৎপিণ্ডের মাধ্যমে সেটা চলে যাচ্ছে ফুসফুসে, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করছে, আবার হৃৎপিণ্ড থেকে আমাদের দেহের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। অর্থাৎ একটা হৃৎচক্র হচ্ছে, মানে একটা হৃৎচক্র মানে রক্ত এসে হৃৎপিণ্ডে প্রবেশ করছে এবং হৃৎপিণ্ড থেকে দেহের সারা প্রান্তে পৌঁছে যাচ্ছে, এটাকে বলা হয় হৃৎ সার্কেল। তো এই হৃৎ সার্কেলের সময়, একটা হৃৎ সার্কেলের সময় তাহলে মোট দুবার রক্ত আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করছে, একবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, একবার সেটা অক্সিজেন যুক্ত রক্ত হয়ে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করে আমাদের দেহের প্রান্তে প্রবেশ করছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যারা স্তন্যপায়ী প্রাণী, যাদের চারখানা চেম্বার রয়েছে, এবং পাখি যাদেরও চারখানা চেম্বারযুক্ত হৃৎপিণ্ড আছে, এবং সরীসৃপ যাদের ক্ষেত্রে অসম্পূর্ণভাবে চারটে চেম্বারযুক্ত হৃৎপিণ্ড রয়েছে, তাদের মধ্যে আমরা দেখতে পাই রক্ত দুবার হৃৎপিণ্ডে প্রবেশ করে। কিন্তু যাদের হৃৎপিণ্ড দুটো চেম্বার বিশিষ্ট তাদের কিন্তু তুমি এটা দেখতে পাবে না, তাদের রক্ত একদিক দিয়ে প্রবেশ করে একদিক দিয়ে বেরিয়ে যায়, তাহলে সেখানে সেটা সম্ভব নয়। অর্থাৎ মাছের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব হয় না। তাই আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে এখানের সবকটি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে রক্তের মধ্যে উপস্থিত কোন কোষটি রক্ততঞ্চনের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করে। তাহলে রক্ততঞ্চনের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করার কাজ যেটা করে সেটা অপশন সি, অনুচক্রিকা, এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে মানুষের দেহের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত হয়। তাহলে স্বাভাবিক সিস্টোলিক চাপ কত হয় আমরা দেখি, 120/80 mm এইচজি লিখে দেয় ডাক্তারে, তাই তো mmHg এভাবে লিখে দেয়, 120/80 দিয়ে বলে এটাই হচ্ছে তোমার স্বাভাবিক আছে রক্তচাপ। তাহলে এখানে এই প্রথমে যেটা রয়েছে সেটা সিস্টোলিক প্রেসার, আর পরে যেটা রয়েছে সেটা তোমার ডায়াস্টোলিক প্রেসার। তাহলে আমাদের সিস্টোলিক প্রেসার সেটা কত হবে, 120 mmHg, আর ডায়াস্টোলিক প্রেসার যেটা হবে সেটা 80 mmHg। তাহলে আমাদের এখানে সিস্টোলিক চাপ বের করতে বলেছে, তাই অপশন বি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন 3 কার্বন অণু বিশিষ্ট পদার্থ শ্বসনের সময় উৎপন্ন হয়। একটু আমরা দেখে নিই থিওরি কি রয়েছে। বলছে ইন অল কেস দ্য ফার্স্ট স্টেপ অফ ব্রেকডাউন অফ গ্লুকোজ 6 কার্বন মলিকুল, অর্থাৎ গ্লুকোজ হচ্ছে 6টা কার্বন পরমাণু বিশিষ্ট একটা অণু, সেটা কিসে পরিণত হয়, ব্রেকডাউন হয়ে ইনটু 3 কার্বন মলিকুল ইজ কল্ড পাইরুভেট। অর্থাৎ গ্লুকোজ হচ্ছে 6টা কার্বন পরমাণু বিশিষ্ট একটা অণু, যেটা তোমার রেসপিরেশন বা শ্বসনের প্রথম পর্যায় বলে দিয়েছে ফার্স্ট স্টেপে ভেঙে গিয়ে সেটা কিসে পরিণত হয়, ভেঙে গিয়ে পরিণত হয় 3 কার্বন বিশিষ্ট পাইরুভেটে পরিণত হয়। আর এই প্রথম পর্যায় এটা কোথায় ঘটে, সাইটোপ্লাজমে ঘটে, এবং পরবর্তী পর্যায় যেটাকে শ্বসনের দ্বিতীয় পর্যায় বলে সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। সেখানে কি হয়, পাইরুভেট ভেঙে সেটা ইথানল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টে কার্বন বিশিষ্ট অণু শ্বসনের সময় উৎপন্ন হয়, সেটা আর কিছুই নয়, সেটা অপশন সি পাইরুভেট এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন বলছে নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কাদের শ্বসনতন্ত্র হিসাবে ট্রাকিয়া উপস্থিত থাকে। তাহলে শ্বসনতন্ত্র হিসাবে ট্রাকিয়া উপস্থিত থাকে অপশন বি আরশোলা। আরশোলার কিন্তু শ্বসনতন্ত্র হিসাবে ট্রাকিয়া উপস্থিত থাকে।
নেক্সট আমরা চলে যাব, একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ml মূত্র উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে আমাদের একটু থিওরিটা দেখে নেওয়া যাক, যে মূত্র হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর একটা জটিল রেচন পদার্থ। মূত্রের রং হালকা হলুদ এবং ইৎস লবণাক্ত অম্লধর্মী এবং অ্যারোমেটিক গন্ধযুক্ত হয়ে থাকে। মূত্রে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকায় একে হালকা হলুদ রঙের দেখায়। কত পরিমাণ মূত্র আমাদের উৎপন্ন হয়? 1 থেকে 1.5 লিটার। তার মানে 1 থেকে 1.5 লিটার মানে আমরা বলতে পারি 1000 ml থেকে শুরু করে সেটা হচ্ছে 1500 ml, 1500 ml, বা যেটা প্রায় তোমার বলতে পারো ওই 1000 থেকে আমার 2000 ml এর মধ্যে আমরা বলতে পারি, কারণ এটা বিভিন্ন বই হিসাবে ভ্যারি করতে পারে। তাহলে 1000 থেকে 2000 ml, বা আমরা বলতে পারি 1 থেকে 1.5 লিটার মূত্র উৎপন্ন হয়। মূত্রথলির ধারণ ক্ষমতা পুরুষের ক্ষেত্রে হচ্ছে 800 ml, স্ত্রী দেহের ক্ষেত্রে 500 ml, এবং এর পিএইচ কত হয়? 4.5 থেকে 6 এর মধ্যে হয়। তাহলে আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা অপশন এ, 1000 থেকে 2000 ml মূত্র আমাদের একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষ উৎপন্ন করে থাকে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীদের দ্বারা উৎপন্ন নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? তাহলে প্রাণীদের দ্বারা উৎপন্ন নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিয়া এবং অ্যামোনিয়া। এই প্রত্যেকটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। বাট আমরা দেখতে পাচ্ছি ল্যাকটিক অ্যাসিড, এটা কিন্তু নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন বি এক্ষেত্রে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে, মানুষের দেহে ইউরিয়া চক্র কোথায় সম্পন্ন হয়? তো ইউরিয়া চক্র এটা হচ্ছে একটা প্রসেস যেখানে আমাদের দেহে উৎপন্ন ক্ষতিকর অ্যামোনিয়া, সেই যে ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে যে ক্ষতিকর অ্যামোনিয়া উৎপন্ন হয়, সেই অ্যামোনিয়াকে এই ইউরিয়া চক্রের মাধ্যমে সেটাকে কম ক্ষতিকারক ইউরিয়াতে রূপান্তরিত করে দেয়। এই কাজটা কে করে? এই কাজটা যে করে সে হচ্ছে যকৃৎ। যকৃৎ কি করছে? এই ইউরিয়া চক্রের মাধ্যমে ক্ষতিকারক অ্যামোনিয়াকে কম ক্ষতিকারক ইউরিয়াতে রূপান্তরিত করে দিচ্ছে, এবং তারপর সেটাকে আমাদের কিডনিতে পাঠিয়ে দিচ্ছে, এবং কিডনি সেগুলোকে দেহের বাইরে বের করার কাজটা করে থাকে। তাহলে ইউরিয়া চক্র কোথায় সম্পন্ন হয়? সেটা হচ্ছে আমাদের যকৃতে সম্পন্ন হয়। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। তো পরবর্তী কোশ্চেন বলছে, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি পুনর্শোষিত কিডনিতে হয় না? তাহলে কিডনির মধ্যে পুনর্শোষণ হয় না কোনটার? এখানে যে পদার্থগুলো রয়েছে তার মধ্যে অপশন সি ক্রিয়েটিনিন, যেটা কিন্তু কিডনিতে পুনর্শোষণ হয় না। এই জন্য কিডনি ঠিকঠাক কাজ করছে কিনা বা কিডনিতে কোনো ডিফেক্ট হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এই ক্রিয়েটিনিন টেস্ট করতে দেয়। যদি কারোর বৃক্ষের মধ্যে ক্রিয়েটিনিন জমা হতে থাকে তাহলে বুঝতে হবে তার কিডনি কিন্তু ঠিকঠাক কাজ করছে না, কারণ কিডনিতে ক্রিয়েটিনের পুনর্শোষণ হয় না। তার ফলে বৃক্ষ যদি ঠিকঠাক কাজ না করে তাহলে ক্রিয়েটিনিন জমা হতে থাকবে, আর না হলে নর্মালি ক্রিয়েটিনিন দেহ থেকে বাইরে বেরিয়ে যাবে মূত্রের মাধ্যমে। নেক্সট বলছে, প্রত্যেকটি কিডনিতে প্রচুর সংখ্যায় উপস্থিত ফিল্ট্রেশন ইউনিট কোনটি? তাহলে বৃক্ষের মধ্যে অবস্থিত ফিল্ট্রেশন ইউনিট মানে ছেঁকনির মতন কাজ করে সেটাকে, সেটা হচ্ছে নেফ্রন। তাই অপশন ডি নেফ্রন এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে, কোনটির প্রাথমিক কাজ রক্তের মধ্যে উপস্থিত বর্জ্য পদার্থকে মূত্রতে রূপান্তরিত করা? তাহলে রক্তের মধ্যে উপস্থিত বর্জ্য পদার্থকে মূত্রে রূপান্তরিত করার এই কাজটা কে করে থাকে? এটা করে থাকে অপশন বি কিডনি। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের রেচনতন্ত্রের অংশ নয়? তাহলে মানুষের রেচনতন্ত্রের অংশ নয় কোনটি? তাহলে আমরা যদি দেখি মানুষের রেচনতন্ত্র, তাহলে এটা তুমি কি দেখতে পাচ্ছ? এটা রয়েছে তোমার কিডনি, এটা কিডনি রয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে গবিনি, গবিনি। এটা কি দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ মূত্রাশয়, মূত্রাশয়। এটা কি দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ মূত্রনালী, মূত্রনালী। তাহলে আমরা কিডনি দেখতে পাচ্ছি, গবিনি দেখতে পাচ্ছি, মূত্রাশয় দেখতে পাচ্ছি, মূত্রনালী দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন এ জরায়ু, যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ, তাও ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ। বাট এখানে কিডনি, গবিনি, মূত্রাশয় এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের রেচনতন্ত্রের অংশ। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে, ডায়ালাইজার একটি যন্ত্র যেটি রোগীর দেহে রক্ত পরিষ্কার করার কাজ করে, একে কৃত্রিম কি বলা হয়? তাহলে আমাদের দেহে রক্তকে পরিষ্কার করার কাজ বা রক্তের পরিশোধন, ঠিক আছে, এইগুলো কোথায় সম্পন্ন হয়? কিডনিতে সম্পন্ন হয়। ডায়ালাইজার বা যেটাকে আমরা বলে থাকি ডায়ালিসিস যন্ত্র, সেই ডায়ালাইজার বা ডায়ালিসিস যন্ত্র
সেটা কি করে, যখন আমাদের কিডনি বিকল হয়ে যায় বা কিডনি নষ্ট হয়ে যায় তখন আমাদের ওই ডায়ালিসিস করতে লাগে। এই ডায়ালিসিসের মাধ্যমে রক্তকে দেহের বাইরে বের করে সেটাকে পরিশোধ করে আবার দেহের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এই ডায়ালাইজার বা ডায়ালিসিস যন্ত্র যাকে বলা হয় কৃত্রিম কিডনি। তাই অপশন সি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন বিনিময়ে অংশগ্রহণ করে? তাহলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের বিনিময়ে অংশগ্রহণ করে যে অংশটা, সেটা হচ্ছে আমাদের বায়ুথলি। আমাদের বায়ুথলি এই কাজটা করে থাকে। তাই অপশন সি অ্যালভিওলাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবং এখানে কিন্তু ব্যাপন প্রক্রিয়া সংগঠিত হয়, যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদানটা ঘটে ফুসফুসের মধ্যে উপস্থিত এই অ্যালভিওলাইয়ের মধ্যে। নেক্সট আমাদের আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বলছে, মানুষের শ্বসনতন্ত্রে উপস্থিত এপিগ্লটিসের কাজ কি? তাহলে এপিগ্লটিস কোথায় থাকে? এপিগ্লটিস দেখো এই জায়গাটায় অবস্থান করছে। এই যে অংশটা, এটা হচ্ছে তোমার এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় এপিগ্লটিস। এদিকে যেটা চলে গেছে এটা হচ্ছে আমাদের খাদ্যনালী, আর এটা যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। এই খাদ্যনালী এবং শ্বাসনালীর ঠিক মুখে এই এপিগ্লটিস থাকে, যেটা আসলে একটা ঢাকনির কাজ করে। এটা আসলে ঢাকনির কাজ করে। যখন তুমি খাদ্য খাবার খাচ্ছ তখন কি হচ্ছে, এই এপিগ্লটিসটা শ্বাসনালীকে ঢেকে রাখে, যার ফলে খাদ্য খাবার তোমার শ্বাসনালীতে প্রবেশ করে না। আবার যখন তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ তখন কি হচ্ছে, এপিগ্লটিসটা খুলে যায় যাতে তোমার ফুসফুসের ভেতর থেকে বাতাস বাইরে বেরিয়ে আসতে পারে। তাহলে কি করছে, গ্রাসনালী এবং শ্বাসনালীর মধ্যে খাদ্যদ্রব্য এবং শ্বাসবায়ু চলাচল নিয়ন্ত্রণ করে এপিগ্লটিস। যখন আমাদের হেঁচকি যখন ওঠে তখন কি হয়, এই এপিগ্লটিসটা কনফিউজ হয়ে যায় যে ও বন্ধ করবে নাকি খোলা থাকবে। তখন কি হয়, ও অনবরত বন্ধ খোলা এরকম হতে থাকে। তখন কিন্তু আমাদের এই হেঁচকি ওঠার সমস্যাটা তৈরি হয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি যেটা, সেটা আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, যে খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশ থেকে বাধা দেওয়ার কাজটা করে থাকে এই এপিগ্লটিসের কাজ। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাসের মোট 30টা কোশ্চেন। নেক্সট এরপর আরেকটা ক্লাস আসবে যেখানে আমরা এই লাইফ প্রসেসের পার্ট 2 করব, যেখানে আমরা উদ্ভিদের এই বিভিন্ন যে সমস্ত প্রসেসগুলো হয় উদ্ভিদের দেহে, সেই সমস্ত প্রসেসগুলো নিয়ে আমরা আলোচনা করব এর পরবর্তী যে ক্লাস আসবে সেখানে। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রিপারেশন করতে চাইছো প্রত্যেকটা বিষয়ের কনসেপচুয়াল এবং চ্যাপ্টার ওয়াইজ, তাই তোমাদের জন্য আমরা জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিংয়ের ওপর বিভিন্ন কোর্স রয়েছে, সেগুলো আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা প্রয়োজন সেই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই করে যুক্ত থাকতে পারো। সেখান থেকে তুমি ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্টের লিঙ্ক সমস্ত কিছু সেখান থেকে তুমি পেয়ে যাবে। এছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পড়াশোনা করছো তাদেরকে বলবো অবশ্যই করে বিজ্ঞানের সাফল্য ব্যাচটাকে কমপ্লিট করো। তাতে তোমার বেসিক লেভেল জেনারেল সায়েন্স কমপ্লিট হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের যেসব ক্লাস চলছে সেগুলো খুব ফলো করতে থাকো। আশা করছি তুমি অবশ্যই উপকৃত হবে। অ্যান্ড ফাইনালি সকলকে বলবো, যারা আজকে ফার্স্ট টাইম আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থেকে নিয়মিতভাবে ক্লাস করতে থাকো। এবং অবশ্যই করে যারা এতক্ষণ ক্লাস করছো তারা অবশ্যই আমাদের ক্লাসটাকে একটা লাইক দিয়ে যাও, এবং যারা ক্লাস করো প্রতিদিন নিয়মিতভাবে তাদেরকে বলবো অবশ্যই করে শেয়ার করো, যাতে করে তুমি যেভাবে শিখছো ঠিক সেভাবে আরও 10 জন যাতে শিখতে পারে সেই ব্যবস্থাটা করে দিও। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে গুড বাই।